মালয়েশিয়ার একটি বিমান যেটি টেক অফ তো করেছিল কিন্তু কখনো আর ল্যান্ড করেনি। কি হয়েছিল প্লেনের সাথে? কেনই বা ফিরে আসলো না? কোথায় হারিয়ে গেল? চলুন পর্দা উঠানো যাক দুনিয়ার সবচেয়ে বড় এভিয়েশন মিস্ট্রি থেকে। ৮ মার্চ ২০১৪ শনিবারের রাত্রি ফ্লাইট MH370 কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মালয়েশিয়া থেকে বিজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চীন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ফ্লাইটটিতে ২৩৯ জন যাত্রী ছিল, যার মধ্যে ২ জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিল। এতে প্রায় ৪৯,১০০ কেজি ফিউল ভরা হয়, যাতে করে বিমানটি ৭.৫ ঘন্টা উড়তে পারত। ফ্লাইটটি বিজিং পৌঁছাতে ৫.৫ ঘন্টার মতো সময় লাগত, কিন্তু এতে ২ ঘন্টার বেশি ফিউল ভরা হয়। ফ্লাইটটি ওড়াচ্ছিলেন ক্যাপ্টেন জাহারিয়া আহমেদ শাহ, যার ৩৩ বছর ফ্লাইট এক্সপেরিয়েন্স ছিল, এবং কোপাইলট ফারিক আব্দুল হামিদ, যার ৭ বছর ফ্লাইট এক্সপেরিয়েন্স ছিল। প্রতিদিনের মতো এটিও একটি সাধারণ দিন ছিল। মালয়েশিয়ার এই বিমানটি কুয়ালালামপুর টু বিজিং, বিজিং টু কুয়ালালামপুরের একটি নিয়মিত ফ্লাইট ছিল। প্লেনটি ১২:৪২ টেক অফ করে। টেক অফের পর সবকিছু স্বাভাবিক ছিল। ১:১৯ প্রায় ৩৭ মিনিট পর মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলার MH370-র সাথে শেষবারের মতো কন্ট্রাক্ট করেন। প্লেনটি মালয়েশিয়ার এয়ার স্পেস থেকে হোচিমিন এয়ার স্পেস, ভিয়েতনাম প্রবেশ করে। এতক্ষণ ধরে সবকিছু নরমাল ছিল, কিন্তু প্রায় ৩ মিনিট পর ১:২১ সবকিছু এবনর্মাল হতে শুরু করে। প্লেনটি রাডার থেকে হারিয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় এভিয়েশনের বিগেস্ট মিস্ট্রি, যা এখনও পর্যন্ত সলভ করা সম্ভব হয়নি। এই হারিয়ে যাওয়াটা মালয়েশিয়া এটিসির জন্য ছিল স্বাভাবিক, কিন্তু হোচিমিন এয়ার ট্রাফিকের জন্য ছিল অবাক করার বিষয়। হোচিমিন এয়ার ট্রাফিক কন্ট্রোলার MH370-র সাথে কন্ট্রাক্ট করতে চেষ্টা করে, কিন্তু পাইলটের কোনো রেসপন্স আসে না। প্রায় ১৮ মিনিট ধরে চেষ্টা করার পরও যখন কোনো রেসপন্স না পায়, তখন হোচিমিন কন্ট্রোলার কুয়ালালামপুর কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে এবং সবকিছু বলে। যেখানে ১ ঘন্টার মধ্যে রেস্কিউ টিম ইনফর্ম করার কথা, সেখানে তারা ৪ ঘন্টা পর রেস্কিউ টিম ইনফর্ম করে। সকাল ৬:১৫ প্লেনটি বিজিংয়ে ল্যান্ড করবার কথা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়ে। লোকজনের মনে শুধু একটাই প্রশ্ন, যে কিভাবে এত বড় বিমানটি হারিয়ে গেল। সকাল ৬:৩২ গালফ অফ থাইল্যান্ড এবং সাউথ চায়না সি এর মাঝখানে একটি সার্চ অপারেশন শুরু করে, ঠিক ওই জায়গায় যে জায়গা থেকে প্লেনটি নিখোঁজ হয়েছিল, যেখানে ৭টি দেশের ৩৪টি শিপস এবং ১৮টি এয়ারক্রাফট মিলে কাজ করে। তারা সকলেই ভাবতে শুরু করে, এত বড় প্লেনটি যদি সমুদ্রে ক্র্যাশ হয়ে থাকে, তাহলে কোনো না কোনো জিনিস তো তারা পাবে, কিন্তু তারা এত চেষ্টা করার পরও কিছু পায় না। ঠিক ৪ দিন পর মালয়েশিয়ান মিলিটারি থেকে একটি খবর আসে, প্লেনটি যখন রাডার থেকে হারিয়েছিল, তখন শুধু সিভিলিয়ান রাডার থেকে হারিয়েছিল। তবে মিলিটারি রাডারে দেখা যায় কিছু সময়ের জন্য প্লেনটি ডান দিকে মোড় নেয় এবং একটি ইউটার্ন নিয়ে পুরো ৩১ মিনিটে মালয়েশিয়ার পিনাং ক্রস করে। পিনাং ক্রস করার পর এটি আবার একটি টার্ন নিয়ে মালাক্কা স্ট্রিট ক্রস করে। শেষবারের মতো যখন মিলিটারি রাডারে প্লেনটি দেখা গিয়েছিল, তখন এটি ইন্ডিয়ান ওশেনে রাত ২:২২ এই জায়গাটিতে ছিল। এবার গালফ অফ থাইল্যান্ড এবং সাউথ চায়না সি এর মাঝখানে যে সার্চ অপারেশন চালু ছিল, সেটা এখন ইন্ডিয়ান ওশেনে করা শুরু হয়। এবার প্রশ্ন ওঠে, এটি কেন সোজা পথে না গিয়ে ঠিক তার বিপরীত দিকে চলে গেল? কয়েকদিন পর তৃতীয়বারের মতো আরেকটি খবর আসে, প্লেন যখন সমুদ্রের উপর দিয়ে উড়ছিল, তখন এটি ৩৫,০০০ কিলোমিটার দূর ইনমারসেট নামে একটি স্যাটেলাইটের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিল। স্যাটেলাইটের এই ডাটা দিয়ে এভিয়েশন এক্সপার্টরা একটি কমপ্লেক্স ক্যালকুলেশনের মাধ্যমে জানতে পারে প্লেনটি পরে কোথায় গিয়েছিল। তারা জানতে পারে মিলিটারি রাডার থেকে হারিয়ে যাবার পর এটা আবারও মোড় নিয়ে ইন্ডিয়ান ওশেনের উপর ৫ ঘন্টা যাবৎ একই দিকে ফ্লাই করে। ৮:১৯ প্লেনটি স্যাটেলাইটের সাথে লাস্ট মেসেজ কানেক্ট করার চেষ্টা করে। প্লেনটি লাস্ট মেসেজ যেখানে দিয়েছিল, সেটা ছিল এই কার্ভ স্পটের এখানে। এটি অস্ট্রেলিয়া থেকে ২০০০ কিলোমিটার দূর ছিল। পরে এই কার্ভ স্পটে ডিপসি সার্চ অপারেশন শুরু হয়। তার ঠিক ১ বছর পর ২০১৫ সালে প্লেনের রাইট ফ্লাপ্রন আইল্যান্ড অফ রিইউনিয়ন নামে একটি জায়গায় পাওয়া যায়। এত চেষ্টা করার পরও যখন কিছুই না পায়, তখন তারা ৩ বছর পর সার্চ অপারেশন বন্ধ করে দেন। এই ঘটনায় কেউ সন্দেহ করেন যে প্লেন হাইজ্যাক করা হয়েছে, কেউ বলেন টেকনিক্যাল ফেলিয়ারের জন্য প্লেনটির সকল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল,
আবার কেউ পাইলটের উপর সন্দেহ করেন। সবশেষে প্লেনের ব্ল্যাক বক্স না পাওয়া অবধি আমরা কিছুই শিওর হয়ে বলতে পারব না। এটি শুধু একটি মনের কল্পনা, কল্পনাই থেকে যাবে। এই রহস্যের পেছনের সত্য কি কখনো জানা সম্ভব হবে, নাকি MH370 সময়ের সাথে এক কিংবদন্তিতে পরিণত হবে? নিচে আপনার মতামত জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী কোনো আপডেট মিস না করেন।